ইতিমধ্যেই নিট এবং নেট জ্বর যখন চলছে তারই মধ্যে নেটের তদন্তে সিবিআই গতকাল গেল বিহারে এবং সেখানে সেই বাংলার ঘটনারই পুনরাবৃত্তি আক্রান্ত হতে হলো সিবিআই আধিকারিকদের এবং তারপরেই কিন্তু ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, একদিকে যখন নিটে গ্রেফতারির সংখ্যা বেড়ে 19 এবং তার পাশাপাশি সিবিআই তদন্ত ইতিমধ্যেই নেট এবং নিট উভয় ক্ষেত্রেই শুরু হয়েছে, আজ কিন্তু এই প্রেক্ষাপটেই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তারপর আজকের এই অধিবেশনে তাহলে কি নিট কেলেঙ্কারি এবং নেটের চাপেই বিরোধীরা চেপে ধরতে পারে জোট সরকারকে? এই প্রশ্ন উঠবে, এই নিয়ে আলোচনা হবে। যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, জয় মল্লিক রয়েছেন চয়ন ভট্টাচার্য, শ্রমিক বাগচি আইনজীবী এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো এবার এনডিএ শাসিত বিহারে সিবিআই এর ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে তল্লাশির সময় এই হামলার ঘটনা ঘটে। নকল সিবিআই এর গুজব রটিয়ে হামলা, সিবিআই কে ঘিরে ধরে হামলা 200 থেকে 300 জনের। বিহারের নাবাদায় সিবিআই এর ওপর এই হামলার ঘটনা। দুর্নীতি ঢাকতেই কি বারবার এজেন্সির ওপর হামলা? সিবিআই এর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি দাবি করেছে বিহার পুলিশ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এই আক্রমণ নিয়ে কি বলছেন শুনুন। ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সেই করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআইয়ের উপরে করাচ্ছে। বিশেষ করে বেঙ্গলে আমরা দেখেছি, এখন বিহারেও দেখলাম। এটা সম্পূর্ণ আমি মনে হয় সংবিধানের যে জায়গাগুলো আছে সেগুলোকে মানে নিজেরা হাতে গলা টিপে মারছে আর আলোচনা শুরু করবো। আমি প্রথমে জয় মল্লিকের কাছে যাবো। জয়বাবু, কোথাও ছবিটা খুব চেনা চেনা লাগছে। মানে এ রাজ্যের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটেছিল আমরা সকলে তুমুল সমালোচনা করেছিলাম, আর এবার একেবারে বিজেপি শাসিত বিহার, সেখানে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। নিশ্চয়ই ঘটনা বা ছবি যেটা আপনারা দেখাচ্ছেন সেটা হয়তো সিমিলার, কিন্তু পরিস্থিতি দুটো আলাদা এবং তারপরে যে অ্যাকশন নেওয়ার বিষয় সেটা কিন্তু আলাদা। একদিকে যেরকম আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পুলিশের যে ভূমিকা, তারা কি করেছিল, কেন্দ্রীয় তদন্তকারী দল তাদের উপরে যখন হামলা হচ্ছে সেখানে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশ সেই কেন্দ্রীয় তদন্তকারী দলের বিরুদ্ধে তারা শ্লীলতাহানির কেস দিয়ে দিল, আর সেইখানে যারা হামলা করলো তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেই। কিন্তু এখানে আমরা দেখলাম যে রীতিমতো ওখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা পুলিশ করেছে, 4 জনকে 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং তারপরে কিন্তু সেই তদন্তকারী দলকে পুরো হেল্প করা হচ্ছে। এটাও একটা জিনিস অনেকে প্রশ্ন করছে, এটা আপনি প্রশ্ন করার আগেই আমি করছি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করছে তারা কেন পুলিশকে জানিয়ে যায়নি। এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। ওটা আমি বলি বড় বড় পুলিশ কর্তাদের আপনি শুনবেন তারাও বলে, সেটা হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে এরকম বড় যখন ঘটনা ঘটে তারা কিন্তু পুলিশকে যখন জানিয়ে যায় সেটা লিক হয়ে যাওয়ার চান্স থাকে এবং অ্যাকচুয়াল যে ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে সেটা কিন্তু ঘেটে যায়। আসল পুলিশও তো একই দাবি করছে। আমি বলছি যে বিহার পুলিশও তো একই দাবি করছে, মানে আমি আপনি নয়, প্রশ্নটা কিন্তু বিহার পুলিশ তুলছে যে কেন স্থানীয় থানাকে না জানিয়ে সেন্ট্রাল এজেন্সি যাবে। কিন্তু আমরা সন্দেশখালীর ঘটনা ক্ষেত্রে বারবার আলোচনা করেছি, ইডি কেন যাবে স্থানীয় থানাকে জানিয়ে? প্রথম কথা, এটা নর্মসের মধ্যে পড়ে না, তা সত্ত্বেও এই সন্দেশখালীর ক্ষেত্রে তারা জানিয়ে গিয়েছিল। আমি আবার বলছি, এর সন্দেশখালীর ঘটনায় জানিয়ে যাওয়ার পরেও একটা জিনিস দেখবেন, কোর্ট কিন্তু অর্ডার দিয়েছিল এই নেজার থানার কোনো পুলিশ আধিকারিক ইনভলভ থাকতে পারবে না। তার মানে কি, যে কোর্ট কিন্তু পরিষ্কার বলেছিল যে এর মধ্যে যারা দোষী তাদের মধ্যে কোনোভাবে পুলিশও কানেক্টেড আছে। তার এত বড় যখন একটা র্যাকেট বেরিয়ে আসছে, সোর্স বেরিয়ে আসছে, ইনফরমেশন যখন এতটাই বাইরে চলে এসছে যে কোথাও না কোথাও পুলিশের যোগ সাজগ আছে ভেবেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দল তাদেরকে জানায়নি, এটা আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে। কিন্তু এরকম ভাবে আগেও হয়েছে, যারা সিনিয়র তদন্তকারীরা তারা বলেছে আমরা কিন্তু এই ইনফরমেশন
ইনফরমেশনটা না দিয়ে যায় এই কারণে, যাতে ইনফরমেশন লিক না হয়ে যায় এবং আসল যে দোষী তাকে ধরার যেন অসুবিধা না হয়। বেশ, আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব। একেবারে বিহার পুলিশ আমরা যদি একেবারে শুরু থেকে দেখি, এই নিট আর নেট কেলেঙ্কারি, নিটের ক্ষেত্রে বিহার পুলিশ কিন্তু প্রথমেই অ্যারেস্ট করেছিল, অবশ্যই সদর্থক পদক্ষেপ বলা যেতে পারে, কিন্তু যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সিবিআই আধিকারিকরা তারা যখন পৌঁছচ্ছেন তল্লাশি করতে, তারা কেন আক্রান্ত হচ্ছেন? এখানে বিহার পুলিশের সেই সক্রিয়তা কোথায়? কেন তারা সিবিআই এর কাজে সহযোগিতা করবেন না? তার বদলে এই প্রশ্ন কেন তোলা হবে যে কেন থানাকে জানিয়ে গিয়েছে সিবিআই? দেখুন, এখানে যেটা বড় কোশ্চেন সেটা হচ্ছে সমন্বয়ের অভাব। কেসটা শুরু করলো বিহারের ইকোনমিক উইংস, তারা কিন্তু কেসটা স্টার্ট করেছে এবং পরে সিবিআইকে হ্যান্ড ওভার হয়েছে। এবং সিবিআইয়ের উচিত ছিল এদের সমন্বয়, স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যে সমন্বয়ের ভীষণ অভাব দেখা যাচ্ছে, সেটা বিহারেও দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল তো আছেই, ওয়েস্ট বেঙ্গল তো নেগেটিভ অ্যাপ্রোচ, কিন্তু বিহারে দেখা যাচ্ছে যে এরা সমন্বয়ের অভাব। এখন কথা হচ্ছে আইন কি বললেও প্র্যাকটিক্যাল ফিল্ড দুটোর মধ্যে প্রচণ্ড তফাৎ আছে। আপনি নতুন জায়গায় সিবিআই যাচ্ছেন, একটা লিড পেলেন বা একটা টিপ আপের ওপর আপনি অ্যাকশন করতে যাচ্ছেন, সেখানে আর পরিস্থিতি জানেন না, এরিয়ার সম্বন্ধে আপনার ওয়াকিবহল এতে নেই। সেখানে নিয়ম হচ্ছে হয় সিবিআই নিজস্ব তার একটা সিকিউরিটি নিয়ে যাবে যাতে তারা আক্রান্ত না হয়, সেখানে সিবিআই নিজস্ব কোনো সিকিউরিটি নেই, তাকে ডিপেন্ড করতে হয় কোনো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে বা সিএপিএফের ওপরে। এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লোকাল পুলিশকে যদি সহায়তা নিয়ে যায় তাহলে আক্রান্ত হওয়ার ইয়েটা কম থাকে। এবং এইখানে সিবিআই যেহেতু একটা ফরেন এলিমেন্ট, সে ওই ইয়েটাই, তো অটোমেটিক্যালি লোকের মধ্যে একটা সন্দেহ জায়গা। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে এটা আমি মনে করব সমন্বয়ের অভাব। অর্থাৎ সমন্বয়টা হওয়া উচিত গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে উপর লেভেলে, অর্থাৎ এসপি সিবিআই বিহারে যিনি আছেন, পাটনাতে সিবিআই অফিস আছে, সেই অফিসে এসপি উচিত ছিল। তার মানে সুবিধা এখানে সমালোচনা করবার কোনো জায়গাই নেই পশ্চিমবঙ্গের, কারণ পশ্চিমবঙ্গে যা হয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধী দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় রয়েছে, এজেন্সি তদন্ত করতে এসেছে, সেখানে বিরোধিতা করা হয়েছে, পুলিশ সেখানে সহযোগিতা করেনি, পাল্টা পুলিশ অভিযোগ চাপিয়ে দিয়েছে। এই অভিযোগগুলো যখন এতদিন বিজেপি করে এসছে, এতদিন যখন সকলে সমালোচনা করে এসছে, আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বিজেপি শাসিত বিহারে, তাহলে তৃণমূল কংগ্রেস তো সব সমালোচনার ঊর্ধ্বে, এগিয়ে বাংলা। না না, 100%। এখানেও সন্দেশখালিতে যেটা ঘটেছিল, লোকাল থানা বা এসপি জানতেন না, পরে জেনেছে। এবং এটা 5 ফেব্রুয়ারির ঘটনা, ঐতিহাসিক ঘটনা হিসেবে যেইভাবে প্রচার করা হয়েছিল, হ্যাঁ 5 জানুয়ারি, তো স্বাভাবিকভাবে আপনারা দেখবেন পরবর্তীতে কিন্তু সিবিআইয়ের পরবর্তী অনেক অফিসার এলো, সব ঢাকঢোল পেটানো হলো, কিন্তু দেখা গেল সমন্বয় তো অভাব বটেই। এটা তো আমি গদাধর বাবুর সাথে একমত। সিবিআইও পুলিশ আর রাজ্যেরও পুলিশের মধ্যে এই কোঅর্ডিনেশন থাকবে না কেন? এরা তো দুজনই তদন্তের জন্য নিয়োজিত। একদম। কিন্তু সেখানে যদি রাজ্য প্রশাসন বারবার এটা নির্দিষ্ট করে বলে দেয় যে কেন এজেন্সি তদন্ত করবে, এ রাজ্যের পুলিশ তো আছে, এবং এজেন্সির কাজে বিরোধিতার জন্য যদি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা ছুটে ছুটে ডিভিশন বেঞ্চ কখনো সুপ্রিম কোর্টে পৌঁছন, তাহলে কিভাবে কোঅর্ডিনেশন হবে বলে আপনার মনে হয়? দেখুন কুসুমিতা, আপনি যদি সিবিআই ইডির সাকসেস রেট দেখেন, অত্যন্ত নিম্নগামী, এবং 95% সিবিআই ইডি বাড়িয়ে দেওয়া হয়েছে বিরোধীদের মানে উপরে মানসিক অত্যাচারের জন্য। আপনি যদি দেখেন তদন্ত নিয়ে একটা প্রহসন চলছে, তাই এই হামলা। এবং 200 জন যে আক্রমণ করে দিল একটা এনডিএ সরকার বিহারে, যা বিজেপির শরিক, আজকে সংসদ বসতে যাচ্ছে, স্বাভাবিকভাবে আপনি দেখবেন এই প্রশ্ন ফাঁস, এই রেল দুর্ঘটনা, এই সমস্ত কিছু হ্যাঁ, বা দণ্ডবিধি যে নিয়ম হয়েছিল নীতিশ কুমারের নম্বরের উপর যখন প্রধানমন্ত্রীকে ভরসা করতে হচ্ছে, তখন সেই বিহারে ঢুকেই কিভাবে একেবারে সিবিআই আধিকারিকদের এভাবে আক্রান্ত হতে হলো এবং তার প্রভাব কতটা এবারের অধিবেশনে পড়বে, সেই প্রশ্ন নিয়ে আমি আলাদা করে আসবো। একেবারে অন্যদিকে যেমন ইউজিসি নেটের সিবিআই তদন্ত চলছে, নিট ইউজি তার প্রশ্ন ফাঁস কাণ্ডেও কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হলো এই তদন্ত। আইপিসি 420 ও 120 বি ধারায় মামলা রুজু করেছে সিবিআই। পাটনা ও গোধরায় পাঠানো হয়েছে স্পেশাল টিম, কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে। সিবিআইকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক, এমনটাই সূত্রের খবর। খতিয়ে দেখতে হবে পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকা।
সার্বিকভাবে এত বড় দুর্নীতি এই শতাব্দীতে শিক্ষা দপ্তরে ভারতবর্ষে আগে হয়নি। এনটিএর একজন ডিজিকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তার দায়ভার এড়িয়ে যেতে পারে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দায়ভার এড়িয়ে যেতে পারে না। এর দায়ভার কেন্দ্রের শিক্ষা দপ্তরকে নিতে হবে, প্রধানমন্ত্রীকে নিতে হবে। এবং আমি আবার বলছি, কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এনটিএর ডিজিকে সরানো হয়েছে যেহেতু এনটিএর পরীক্ষা পরিচালনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, স্বাভাবিকভাবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের হাত পা কোনো কিছু ধোয়ার প্রয়োজন নেই। সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে আছে, সব অপরাধীরা শাস্তি পাবে। চয়নদা, তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই সুর চড়াবে, কারণ এতদিন পর্যন্ত শিক্ষা দপ্তর কবে দায়িত্ব নেবে, শিক্ষামন্ত্রীর বক্তব্য তুলে গোটা শিক্ষামন্ত্রকের অর্ধেক প্রায় জেলে ভর্তি, বিরোধীরা সরব হয়েছেন, কখনো কখনো মুখ্যমন্ত্রীর কাছে তারা উত্তর চেয়েছেন, আর এবার খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের সুর চড়াবে। দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে আমি আমার পার্টির পক্ষ থেকে প্রথমেই যেটা বলছি, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। অত্যন্ত অপদার্থ শিক্ষামন্ত্রী, তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, দায়িত্বজ্ঞানহীন বিবৃতি, যে আইন চালু হয়ে গেছে। যখন আইন যেটা খসড়া সেটা পেশ হয়, যেদিন উনি বিবৃতি দিয়েছেন তার পরের দিন। হ্যাঁ, এই দায়িত্বজ্ঞানের বিবৃতিটা যথেষ্ট একজন শিক্ষামন্ত্রী তার দলের সমন্বয়ের অভাব। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে সিবিআই তদন্তের কথা আপনারা বলছেন। সিবিআই তদন্ত স্বাগত, কিন্তু তদন্তের নামে যদি প্রহসন হয়, এর আগে তো ব্যাপমে সিবিআই হয়েছিল, দুর্নীতির যারা মাথা তারা তো এখনো অধরা। এবং আপনাদের মনে রাখতে হবে, ব্যাপম কেলেঙ্কারির পরেই কিন্তু 2016 সাল থেকে এই যে পরীক্ষার সিস্টেমটা চালু হয়। মাথায় আমরা রাখছি যে এখানে যারা এই ব্যাপারটা চালাচ্ছে তারা সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, দুই অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, নইলে এইরকম গ্রামের মধ্যে এতগুলো লোক ঝাঁপিয়ে পড়ে না, যেটা আমরা এখানে দেখেছি। কিন্তু ব্যাপমের তদন্তের ক্ষেত্রেও তো আপনারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি, এবং সবচেয়ে বড় কথা কি, হঠাৎ দেখা যাচ্ছে যে প্রধান সাক্ষীরা খুন হয়ে যাচ্ছে, কেউ গায়েব হয়ে যাচ্ছে। সেই ব্যাপম কেলেঙ্কারির তদন্ত যদি যথাযথ হতো, তাহলে কি মনে হয় যে কোথাও এই আজকে এই দুর্নীতির এই যে চক্রটা হতো না। নির্দিষ্টভাবে বলছি যে যদি ইন্টিগ্রিটি থাকে, সত্যি আমার এই বিষয়গুলোর নজরদারি ছিল না এমনটা কিন্তু নয়, নজরদারির অভাবেই হয়েছে, কিন্তু নজরদারি ছিল না এমনটা নয়। দুর্নীতিটা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা, অ্যাকশন কি নিল ভাই, অ্যাকশন যেটা নিয়েছে সেটাকে মাথার কখন ধরা পড়ছে, কখন এটা তো আগে ধরা উচিত ছিল। 3-4 বছর ধরে ঘটনাটা ঘটে চলেছে, এত তাড়াতাড়ি ইনভেস্টিগেট করা কোথাও দেখেছেন? পশ্চিমবঙ্গ মাথায় রেখে দাও, তোমাদের স্তরে কতটা তোমরা জানি না, ওপরের দিকে কিন্তু সবটাই জানতো, নইলে এতগুলো টাকার লেনদেন একেবারে। এবং এই উপরতলার কথা যখন হচ্ছে, তখন আমি শ্রমিকের কাছে এই জায়গায় যাব। শ্রমিক, এখানেও কিন্তু সেই একই প্রশ্ন, মাথা কোথায়, বড় মাথা কারা, এবং তাদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা কতটা আশাবাদী? তার কারণ এ রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি আগামী জুলাই মাসে 2 বছর পূরণ হতে চলেছে, এখনো এ রাজ্যের মানুষজন যখন প্রশ্ন তুলতে থাকেন, বিরোধীরা সরব হন, মাথা কোথায়? একই প্রশ্ন কিন্তু এ রাজ্যের বিরোধীরা করছেন কেন্দ্রের বিরুদ্ধে। একদম সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এর মাথায় কিন্তু অনেক উপরে আছে, এটা তদন্তকারী যারা সংস্থা তারাও জানে এবং তারা ঠিকভাবে তদন্তটা করছে। কিন্তু আমি এখানে একটা অন্য প্রসঙ্গ বলতে চাই যে দেখুন, এই যে শিক্ষা দুর্নীতি আমাদের দেশে, যে এই যে এনআইটির যে পরীক্ষা, এটা হচ্ছে একটা প্রবেশিকা পরীক্ষা, সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে হতে পারে, কিন্তু এই শিক্ষা দুর্নীতি যেটা হয়েছে, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি যে সেই ধরনের ফ্যামিলিরা যারা তাদের ছেলে মেয়েদের এই টাকাগুলো দিয়েছে বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হতে তারা এখানে তাদেরকে সেই পথটা দেখিয়েছে, এগিয়ে দিয়েছে। সেই আপনারা একটা কথা চিন্তা করুন যে ইডি তদন্ত করবে, সিবিআই তদন্ত করবে, যদি আরও কোনো তদন্তকারী সংস্থা থাকে তারা তদন্ত করবে, কিন্তু মানুষের যদি মানসিকতায় পরিবর্তন না হয়, সেই ফ্যামিলির যারা বাবা মা, যারা তাদের সন্তানদের জন্য এই লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তাদের মানসিকতার পরিবর্তন যদি না হয়, একটা দেশের যারা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তৈরির জন্য যারা টাকা খরচ করে দুর্নীতির আশ্রয় নিচ্ছে, তাহলে সেই দেশের ভবিষ্যৎটা কোন দিকে চলে যাচ্ছে, এইটা তো অবশ্যই চিন্তা করা উচিত। আর একটা হচ্ছে দুর্নীতি একদম রন্ধে রন্ধে জড়িত, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ যেটা বলেছেন চয়নদা, আমি 100% একমত যে দেশের শিক্ষামন্ত্রী তার অবশ্যই ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এবং দেশের প্রধানমন্ত্রীও একদমই দায় এড়াতে পারেন না। উনি যখন এখানে এসে এখানকার দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন, কিন্তু আজ নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম
সংসদীয় অধিবেশন শুরু হবে, যেখানে বিরোধীরা এই বিষয়ে সুর তো চড়াবেনি। অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথম দিনই ঝড়ের পূর্বাভাস। নেট ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদী সরকারকে আক্রমণের ছক কষছে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণের ছক। পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি। আমি জয়ের কাছে এই জায়গায় যাব। জয়, খুব উল্লেখযোগ্যভাবে এখন জোট সরকারের বাধ্যবাধকতা রয়েছে। প্রথমত আগে থেকেই আলোচনা হচ্ছিল যে আপাতত কিন্তু এই জোট সরকারের বাধ্যবাধকতা মেনে চলতে হবে, আর সেখানে খুব উল্লেখযোগ্যভাবে নীতিশ কুমার, পল্টুরাম, যার ওপরে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে ভরসা করতে হচ্ছে, নজরে কিন্তু সেই বিহার। প্রথম কিন্তু বিহার থেকেই হয়েছে নিটকাণ্ডে, এবং গতকাল হামলার ঘটনাও কিন্তু সিবিআই আধিকারিকদের উপর সেই বিহারে। প্রশ্ন যেটা এখন উঠছে সেটা হচ্ছে বিরোধীরা চেপে ধরবে, এরকম একটা কথা উঠছে। এক হচ্ছে শাসকের অন্দর কি খুব সুরক্ষিত? বিরোধী জায়গায় যায়নি। বিরোধীরা প্রশ্ন করবে সংসদে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি দেখতে চাইছি যে তৃণমূলের কোন সাংসদ আজকে সংসদে দাঁড়িয়ে প্রশ্নটা করবে যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে। আমার দুটো সিনারিও একটু বুঝতে হবে। এক, যেখানে পশ্চিমবঙ্গে দিনের পর দিন দুর্নীতি হয়ে এসছে, যেখানে আমরা দেখেছি 2012 সালের ওএমআর শিট অয়নচুলের বাড়ি থেকে পাওয়া গেল, তার মাঝে 2011 সালে যে সরকারটা এলো, এক বছরের মধ্যে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। আজকে সেই সরকার পুরো এতদিন 10-12 বছর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তৃণমূল নেতারা জানতেন না, পুলিশ আধিকারিক জানতেন না। সময় একটু শেষ করে নিয়ে 30 সেকেন্ড নেবো। এরপরে আমরা দেখলাম একই রকম কোনো একটা যেরকম আরেকটা জিনিস বলি, পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন রাজপথে বসে ধর্ণা দিয়েছে এরকম চাকরি প্রার্থীরা। আজকে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তাও যখন কেন্দ্রের এডুকেশন ডিপার্টমেন্ট এরকম একটা খবর পেয়েছে, ইন্টেল পেয়েছে যে এরকম একটা কমপ্লেইন হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করেছে কেন্দ্রীয় মন্ত্রী, সিবিআই তদন্ত হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে তার বক্তব্য বদলে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। জয় বলছিলেন যে সংসদের দিকে তাকিয়ে থাকবেন যে কোন তৃণমূল সাংসদ আর সুর চড়াবেন এই প্রশ্ন ফাঁস কাণ্ডে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো। এনটিএ এবং নিটের পরীক্ষার দুর্নীতির পরিমাপ অনেক 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 বিশাল। আগে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। এখন তো আমাদের যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনাররা পার্লামেন্ট শুরু হওয়ার আগে একটা করে নিজেদের মধ্যে বৈঠক করেন, তখন এই আলোচনার বিষয়টাকে অত্যন্ত আমরা গুরুত্বের সঙ্গে সামনের সারিতে রাখব এবং আমরা উদ্যোগ নেব যাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা এটা দাবি জানাবো এবং সরকারের পক্ষ থেকে যেন খুব স্পষ্টভাবে এ ব্যাপারে জবাব দেওয়া হয়। প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছ থেকেও এ সম্পর্কে তাদের অভিমত জানতে চাইব। সময়টা কি করে তৃণমূল কংগ্রেস সুর চড়াবে বলুন তো? এ রাজ্যের ক্ষেত্রে দ্রুত সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার জন্য বা তদন্তের আওতায় আনার জন্য যে ন্যূনতম অনুমতিটা দেওয়া প্রয়োজন, সেই অনুমতিটা পর্যন্ত মুখ্য সচিব দিনের পর দিন দেন না। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে মুখ্য সচিবকে ভৎসনার মুখে পড়তে হয়। তাহলে সেই তৃণমূল সরকার, সেই তৃণমূলের সাংসদরা সত্যিই তো কিভাবে সরব হবেন? দেখুন কুসুমিতা, প্রধানমন্ত্রী যখন লোকসভার ভোটের প্রচারে এসেছিলেন, তার প্রতি কথার মধ্যে কিন্তু দুর্নীতি, এবং তিনি দুর্নীতিতে মারাত্মক টাইট দিয়ে দেবেন। কিন্তু সিট বেসতে নেটকে যে মানে কুক্ষিগত করেছে এই মানে কি বলবো গৈরিকীকরণের সরকার, বিজেপি সরকার, তার কারণ হচ্ছে শুধু পড়ার জন্য 30 থেকে 35 লাখ টাকা পার ক্যান্ডিডেট। কত টাকার দুর্নীতি একটু ভেবে দেখুন। আজকে আমাদের মূল বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকেই আমরা শুনুন, দুর্নীতি আপনার বেলা দুর্নীতি আর অন্যের বেলা দুর্নীতি না, এটা ঠিক না। তার কারণ হচ্ছে অজিত পাওয়ার 70,000 কোটি টাকার দুর্নীতি। আপনি যদি নারায়ণ রানে, হেমন্ত বিশ্ব শর্মা, এই যে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল, দুর্নীতি মুক্ত হয়ে গেল। কিন্তু তা না, এই যে সিবিআই তদন্ত করছে কাদের জন্য? বিরোধীদের জন্য না সবাইয়ের জন্য? এই জায়গাতে আমাদের বলতে হবে না না বাধা কেন দেবে, কেন সিবিআই তদন্ত করুক, আমরা চাই। কিন্তু এই যে একটু আগে বলেছিল কোঅর্ডিনেশন, গদাধর বলেছিল কোঅর্ডিনেশন, আপনি দেখুন